It is the last transcendent vision. এটাই চরম দর্শন। তুমি যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? সারা পৃথিবীতে মাত্র একজন মুসলমান বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছে। এশিয়ানদেরকে উনি দিতে চায় না, সব ইউরোপ আমেরিকানদের পায়। কখন দেয়? যখন দেয়ালে পিঠ থেকে যায়, না দিলে কলঙ্ক হবে তখন। মুসলমান বিজ্ঞানী কোয়ান্টাম অফ ওয়াটার, আমি কিছু বুঝি না, ধারণাও নাই। পানির কোয়ান্টাম, এটা উনি বাইর করলেন। ইউরোপ আমেরিকা স্তম্ভিত। যিনি এই থিওরির ব্যাখ্যা দিয়ে দিলেন এবং সত্য প্রমাণিত করলেন, তিনি তারই নাম আব্দুস সালাম। তার বাড়ি পাকিস্তান, কিন্তু নিয়তির কি নির্মম পরিহার। আব্দুস সালাম আমাদের মুসলমানদের 72 অথবা 73টা ফেরকার এক ফেরকায় জন্মাইছিল। সেই ফেরকার নাম কাদিয়ানী ফেরকা। কাদিয়ানী দোষ কি? একটা দোষ, সেটাই আমরা বানায়া ছানায়া কত কি করি। ওদের দোষ কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ইমাম মেহেদী বলে এবং মানে। আমরা বলিও না, মানিও না, তাই বলে তাদেরকে কাফির, দ্বিতীয় শ্রেণীর নাগরিক মানে কাফির। এত বড় শাস্তি। 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, 30টা রোজা করে, 66টা হাদিস মানে, সব কিছু। তুমি না কও নামাজ না পড়লে সে মুসলমানই না। তো কাদিয়ানী ফেরকার মুসলমানরা তো 30টা রোজা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে কি কইবা? ওই আকীদাগত একটা পার্থক্য। আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ইমাম মেহেদী মানি না, আর তারা মানে কিছু সংখ্যক। ওই ফেরকায় জন্মাইছিল বিজ্ঞানী আব্দুস সালাম। তাই পাকিস্তান সেই নোবেল প্রাইজ কে আন্তরিকভাবে গ্রহণ করতে পারল না। জ্ঞানের মূল্য পাকিস্তান দিল না, ধর্মের ফেরকার মূল্য দিলে। ধর্মের মূল্য দেয় নাই, ধর্মের ফেরকার মূল্য দিলে। খেয়াল করি, এই যুগের অপরাধে এত বড় শাস্তি দিতে পারেন, তাহলে শিয়ারা তো খেলাফতি মানে না। এরা তো আবু বকর ওমর ওসমান নেই মানে না। এরা তো আবু বকরের বাগে ফেদাকে হাদিস দিয়ে বাদ করে দেয়। এরা তো হাদিসে কিতাব দিয়ে উমরকে বাদ দিয়ে দেয়। এরা তো হাদিসে মারওয়ান দিয়া উসমানকে বাদ দিয়ে দেয়।
সিয়ারাই বলে আমরা হাদিস তৈরি তখনটা দিয়েই করি দেখ সাহাবি কত মুসলমান আছে কিনা দেখ তো তাদের কেন কাফের করতে পারলাম না তাদের কেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলতে সাহস করল না তারা সংখ্যায় বেশি কুটা দিয়া দাঁত সেইটা ফেলাই বই ডরে কৌলা সুতরাং যার মূল্য তার কথাটা অনেকটাই ঠিক বেশি শক্তি অনেক মূল্য এখন পেশি শক্তির ফল পেশি শক্তি সেটা মস্তিষ্কের ফল না পেশি শক্তি না মস্তিষ্কের শক্তির ফল ধুম করে ছেড়ে দিল সঙ্গে সঙ্গে 30,000 মানুষ ধোঁয়ার মতো উড়ে গেল আর অ্যাটম বোমের সেলসিয়াস ছিল 4,000 ডিগ্রি দেখছি পানির মতো স্টিল গুলি গলে আসবে মানুষ থাকে কিন্তু হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটম বোম ব্যবহার করলো দুটাই সাদা ফ্ল্যাগ উড়িয়ে দিল জাপান কেননা তারা তো প্রথমে বেনিটো মুসলিনিকে পরাস্ত করলো তারপরে হিটলারকে পরাস্ত করলো জাপান জার্মান আর ইটালি ছিল একদিকে আর সারা বিশ্ব ছিল আরেকদিকে জাপানে তো আর জং দিতে পারতেছে না প্রচন্ড লড়াই এই বার্মা প্রচন্ড লড়াই মিত্র শক্তি ব্রিটিশ আমেরিকান আমল এই শক্তি হাইরা যেতেছে অনেক জায়গা রয়ে গেছে গা জাপানিরা কিছুতেই পাইরা উঠতেছে না পেঁচার পাত্র হয় জেনারেল ইয়ামামাতো 300 প্লেন নিয়ে পার্ল হারবার বন্দরে সুইসাইড অ্যাটাক বোম ভর্তি প্লেন জাহাজের চঙ্গা দিয়া যাইবা জাহাজের কি অবস্থা হইল 300 অস্ত্রের গুদামে সুইসাইড মানে এই যে আত্মহত্যা প্লেন সুদ্ধা নিয়ে পড়বা খবর পার্ল হারবার বন্দর যখন রসদপত্র অস্ত্র সব কিছু ভস্মীভূত চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ফুপায়া কাঁদল হায় আমার তো সব শেষ করে দিতেছে জরুরি বৈঠক সিদ্ধান্ত অ্যাটম বোম মানে অ্যাটম বোম ব্যাটিং কই অ্যাটম বোম মেরে দাও কিচ্ছু থাকে না ওটা যুদ্ধ না ওটা হাহাকার পশু এইভাবে মানে না পশুর চেয়েও নিকৃষ্ট পশুর চেয়েও নিকৃষ্ট সেই বোম হিরোশিমায় একটা নাগাসাকিতে একটা সঙ্গে সঙ্গে জাপান আত্মসমর্পণের পতাকা উড়িয়ে দিল আর পারল না।
সম্মুখে চলতে পারে না। জেনারেল ইয়ামামাটো, আমার বলতে বোঝা আছে এটা। আচ্ছা, পার্ল হারবার বন্দরকে সে ধ্বংস করে ওনার প্লেন জাপানের দিকে ফেরত যাচ্ছে, হঠাৎ লেজের মধ্যে আগুন লাগছে। বাঁচাইবার জন্য দুইটা পাইলট সমানভাবে আসলো। সাল আইসা পরে ইয়ামামাটো মৃত্যুকে ভয় করে না। আমি ফিরুর মতো তোমার প্লেনে চলব না। জাপান বড় ভয়ঙ্কর জাতি, শিক্ষায় কও, ধৈর্যে কও, সর্বদিক দিয়া